নতুন যে সুপ্রিম লিডার সাইদ মুস্তফা খোমেনি, ইরানের যে সুপ্রিম লিডার, তারা নতুন লিডার পেল, এই বিষয়ে আপনার মূল্যটা জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে এটাকে আমি যুদ্ধের বিষয়টাতে একটা সেন্টেন্সে এইভাবে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে একটা খবর কিন্তু আহ, বিভিন্ন নিউজ মিডিয়ার থেকে বিভিন্ন রকমের ব্যাখ্যা করা হচ্ছে এই যেমন যুদ্ধের নিয়ে। এবং এখানে যেমন আপনি আপনি যদি আমেরিকার ফক্স নিউজের হেডলাইন চেক করেন, সেটা একরকম, অন্য নিউজ চ্যানেলগুলোর হেডলাইন একরকম, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হেডলাইন একরকম, সো আবার এশিয়ান দেশগুলোতে অন্যরকম। এবং আপনার এটার ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে আম, আমেরিকার বর্তমান যে প্রশাসন আছেন, তারা তাদের অবস্থানটাকে ক্রমান মানে ক্রমাগত পরিবর্তন করছেন। মানে প্রত্যেক যুদ্ধের একটা অবজেক্টিভ থাকে, কিন্তু এবার তারা কোনটা থেকে শুরু করলো আর কোনটাতে শেষ করবে সেটা এখন নির্ধারণ করতে পারেনি। ওয়ার অবজেক্টিভ মোটামুটি কারণ মনে যেন পরিবর্তনশীল। তো এই পরিবর্তনশীল অবস্থায় এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ পরিবর্তনশীল অবশ্যই, কারণ যুদ্ধের ভিতরে অনেক ধরনের ডিনামিক্স আছে। এবং যুদ্ধবিদ্যায় একটা জিনিস বলা হয় যে প্রথম গুলি চালানোর পরে তারপরে শত্রু কিরকম বা আপনার প্রতিপক্ষ কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার উপরে তার প্রেক্ষিতে আপনাকে যুদ্ধের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। কারণ যুদ্ধ পরিকল্পনার সময় আপনি সম্ভাব্য শত্রু কি কি করতে পারেন এটা অনুমান করতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি কি করবে সেইটা বলা খুব মুশকিল। এবং এই জায়গায় আরো ব্যতিক্রম এই কারণে, যুদ্ধটা মোটামুটি যেভাবে বোঝা যাচ্ছে বিভিন্ন কথাবার্তায়, সেটা হচ্ছে ইসরায়েলের পীড়াপিড়িতে এই যুদ্ধটা শুরু হয়েছে। আপনার মনে আছে যে 2025 সালের জুনের 13 তারিখ থেকে 25 তারিখ যে যুদ্ধ হয়েছিল, সেই সময়ে মোট 12 দিনের ইরান যুদ্ধ ছিল এটা। যে রাইট 12 দিনের যুদ্ধ, তো সেখানে আপনার ইরান আহ, আসলে প্রস্তুত ছিল না যে তারা আক্রান্ত হবে এত তাড়াতাড়ি। আহ, ধারণা করেছিল আক্রমণ হতে পারে। সেটা মানে শনিবার দিন আক্রমণ হলো, আর সোমবার দিন তাদের 6th রাউন্ড অফ নেগোসিয়েশন হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে এটা করে ফেলেছে। আবার একইভাবে এবারেও আলোচনা পুরাপুরি শেষ হওয়ার আগেই আবার আক্রমণ করে বসলো। এবং এর ফলে যেটা হয়েছে যে ইরান আক্রান্ত হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করেছে, এটা যেমন সত্যি, সেই সাথে এটাও সত্যি যে আপনার আহ, এই যে আমেরিকার মতো একটা বিশ্বশক্তি পরাশক্তি, যেটাকে বলা হয় পৃথিবীর 1 নম্বর পরাশক্তি, তাদের বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে গেছে। তো এবং ওয়ার্ল্ড স্টেজে এরকম বিশ্বাসযোগ্যতা হারানো তাদের আগামী দিনগুলোর জন্য খুব সুখকর বা তাদের জন্য ভালো কিছু না। জি, ধন্যবাদ। যখন প্রথম দিন আক্রমণ করেই আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা মেরে ফেললো, মেরে ফেলার পরে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে আহ্বান জানিয়েছে যে এখন আপনাদের সময়, আপনার রাস্তায় নেমে আসুন, সরকার পরিবর্তন করুন। কিন্তু আমরা সেরকম কিছু দেখলাম না। আমরা দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, তারপরে আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর মারা গেলেন, খামেনির স্ত্রী মারা গেলেন, কন্যা মারা গেলেন, আর অনেকে মারা গেলেন। কিন্তু তারপরেও এই রেজিমটা টিকে আছে। আপনি কি আসলে ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা ইরান যুদ্ধে, এটাকে কি আপনি ব্যর্থ বলবেন? আমি ব্যর্থ বলবো না, তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে উনি যুদ্ধ পরিকল্পনায় যে সমস্ত ইনপুট দরকার, মানে শ- শত্রু সম্পর্কে যতদূর সম্ভব তথ্য, অর্থাৎ সামর্থ্য সম্পর্কে যতটুকু তথ্য পেয়ে তারপরে সেটার উপরে ভিত্তি করেই আপনার যুদ্ধ পরিকল্পনা করা হয়। হুম। কিন্তু ইরানের শক্তি সামর্থ্য, সামরিক শক্তি যে এই পরিমাণ তারা চিন্তা করে নাই। তারা মনে করছে বোধহয় যে ইরান একটু কিছুটা ধমক দিলেই বোধহয় আটকায় যাবে, বা আহ, মানে আমেরিকান আহ, উম, আমেরিকার মতো পরাশক্তি, তাদের যে সাজ সরঞ্জাম চারিদিকে মোতায়েন করা হচ্ছে তাতেই তারা অনেকটা ভড়কে যাবে।
কিন্তু সেটা তো হয়নি, বরং ইরান অত্যন্ত কৌশলে তারা তাদের অবস্থান শক্ত রেখে পাল্টা আক্রমণ করেছে দ্রুত গতিতে, এবং এই পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করে ফেলেছে। যেমন আপনাকে ছোট্ট কয়েকটা উদাহরণ দিই, যে উপসাগরীয় দেশগুলোতে, যেটাতে 1974 সালে ওই যে সৌদি আরবের সাথে তাদের চুক্তি হয় 50 বছরের, যে পেট্রো ডলার, মানে তেলগুলো, অর্থাৎ জ্বালানি তেল বিক্রি করবে আপনার পেট্রো ডলারের মাধ্যমে, এবং এই ডলার আমেরিকায় যাবে, সেটা বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করবে। এখন বেশিরভাগই ডলার গেছে আপনার সমর যন্ত্রের উন্নতির কল্পে, অর্থাৎ মিলিটারি ওয়ার মেশিনের জন্য এটা ব্যয় করেছে। এবং এই যে বিভিন্ন জায়গায় যে ঘাঁটি করেছিল আমেরিকান, সেই ঘাঁটিগুলো উদ্দেশ্য ছিল যাতে এই উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে 6টা যে জিসিসি ভুক্ত দেশ আছে, তাদের নিরাপত্তা বিধান করবে। এটাই ছিল সেই চুক্তির শর্ত। কিন্তু আজকের অবস্থানে যেটা, যে ওখানে যে সমস্ত আমেরিকান সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে আপনার ইরান আক্রমণ করেছে, এবং এই আক্রমণের সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করেছে হচ্ছে তাদের এই যে চাইনিজ বেইডু নেভিগেশন সিস্টেম। এবং চাইনিজ বেইডু যে সিস্টেমটা, নেভিগেশন সিস্টেমটা, এটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ। এটা বলে ডিজিটাল সিল্ক রোড। আপনার 140টা দেশ এটা ব্যবহার করছে, এবং এটা অ্যাকুরেট, জিপিএস এর থেকে অনেক বেশি অ্যাকুরেট। 1 মিটার পর্যন্ত আপনি অনেক সূক্ষ্মভাবে দেখতে পারেন, যেটা এতে সম্ভব না। এখানে দুইটা জিনিস বলার দরকার। একটা হচ্ছে চাইনিজরা এইটা কেন গেল। তারা যখন তাইওয়ানের ওখানে লাইভ ড্রিলে গেল, অর্থাৎ মহড়াতে গেল, গিয়ে জিপিএস ব্যবহার করতে গেলে দেখলো যে তারা যে গুলিগুলো ছুটছে সেটা লক্ষ্যবস্তুর কাছাকাছি যাচ্ছে না, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তার মানে এই জিপিএস সিস্টেমে তারা ইন্টারফিয়ার করেছে। এটা গেল একটা। তো চাইনিজরা তখন থেকেই অল্টারনেটিভ সিস্টেম ডেভেলপ করা শুরু করলো, এবং তারই ফলশ্রুতিতে এখন হচ্ছে বেডু 3 যেটা ব্যবহার করা হচ্ছে, 35টা কনস্টলেশনের মাধ্যমে পুরা পৃথিবী কভার করে ফেলেছে, এবং 140টা দেশ এটা ব্যবহার করছে। এবং এইটা চীন ব্যবহার করে অত্যন্ত ভালো ফল পেয়েছে। এবার আপনার মনে আছে যে গতবার, অর্থাৎ 2025-এর জুনে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে ইরান ব্যবহার করছিল ওই জিপিএস সিস্টেম, এবং তাদের ওই মিসাইলগুলো লক্ষ্যবস্তুর থেকে সঠিকভাবে পৌঁছানোর পরিবর্তে ডানে বায়ে চলে গেছে, মানে ইন্টারফিয়ার করছে। এবার একবার অ্যাকুরেট, এবং ইরান যে এত মানে লক্ষ্য ভেদ করেছে, সেটা অনেকে বিস্মিত হয়েছে, এবং আমেরিকা এটার জন্য খুব প্রস্তুত ছিল না, এবং এটাও তাদের জন্য একটা বিস্ময়ের কারণ। ইসরায়েলের জি না, এখানে এই যে গত বছরের জুনে 12 দিনের যুদ্ধ করলো, আপনি যেটা একটু আগে বললেন, আমরা যতটুকু জানি, যদি আমি ভুল হয়ে থাকি আমাকে একটু কারেক্ট করে দিবেন। আমরা যেটা জানি যে সেই 12 দিনের যুদ্ধের পরে একটা চুক্তিতে উপনীত হয়েছিল ইরান আমেরিকার সঙ্গে, এবং সেখানে বলা হয়েছে যে তোমরা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এবং এটা কিন্তু ইরান মেনেও নিয়েছিল। এবং এই চুক্তির খসড়া দেখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছিলেন, হ্যাঁ, এটা একটা ভালো চুক্তি। তাহলে এই ধরনের যে একটা চুক্তি হওয়ার পথে ইরান এবং আমেরিকা অগ্রসর হচ্ছিল, তারপরেও কেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মিলে আবার ইরানকে আক্রমণ করলো? মানে এর কারণটা কি বলে আপনার মনে হয়? আমার ব্যক্তিগত মূল্যায়ন, আমি পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি, এটা মূলত আপনার ইসরায়েলের প্ররোচনায়, উৎসাহে এই আক্রমণটা করেছে। এবার দ্বিতীয় আক্রমণটা, ইরান আক্রমণটা, আপনার মনে আছে যে গত জুনে যেটা আক্রমণটা হয়েছিল 25-এর, সেখানে ইরানের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং তারা মনে করেছিল বোধহয় সেই ক্ষতি তারা পোষায় নিতে পারেনি। কিন্তু এই 6 মাসে ইরান যে দ্রুত গতিতে তাদের
সেই নষ্ট হওয়া যন্ত্রপাতি ঠিক করে ফেলেছে এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতি করেছে, মিসাইলকে আরো শানিত করেছে। এখানে দুইটা জিনিস খুব কাজ করেছে। একটা হচ্ছে চীন সরাসরি এই যুদ্ধে অংশ নেয়নি, কারণ মানে বৈষয়িক বিষয়ে যেমন আপনার উপসাগরের অন্যান্য দেশগুলোর সাথেও ইসরায়েলের খুব ভালো সম্পর্ক, সরি চীনের, এবং তার ব্যবসা আছে। আবার এদিকে রাশিয়ারও ইন্টারেস্ট আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে। যে আপনার মনে আছে যে রাসায়ন তেল সৌদি আরব কিনে, একটু কম পয়সায় ডিসকাউন্টেড কেনে, সুতরাং এবং তারা কিন্তু রাশিয়ান তেল সৌদি আরব কিনে না, ভারত কিনে আমরা জানি। না না, সৌদি আরবও কিনছে, সৌদি আরব কিনেছে, যে কিনেছে, রাইট। তো এখন তো এইগুলো তারা সরাসরি ওটাতে আপনার ওইভাবে অংশ নেয়নি, কিন্তু যা দরকার সেটা করেছে। যেমন ধরেন সবচেয়ে বেশি এই নেভিগেশন সিস্টেমটা, সাপোর্টটা সবচেয়ে বেশি কার্যকরী, এবং তারা মানে পুরা ব্যাটেল ফিল্ড ভিজিবিলিটি যেটা বলে, আমেরিকান জাহাজ কোথায়, আমেরিকান প্লেন কোন জায়গায় উঠছে, কোন জায়গা থেকে উঠছে, সব কিছু তারা মনিটর করতে পেরেছে। এবং তার ফলেই এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আমেরিকান যে অ্যাসেট ছিল সেগুলোর উপর নিখুঁতভাবে আঘাত এনেছে। এবং ইসরায়েলে তো বেন গুরিয়ন এয়ারপোর্ট, যেটা আপনার তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ওঠানামা করে, তার অবস্থাটা বড় শোচনীয়। আরো শোচনীয় হচ্ছে নেভার টিমে তাদের এই F-35 এর একটা এয়ার বেজ আছে, মানে তো সেখানেও আক্রমণ করেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর তেল আবিবে মানে সেন্সরশিপের কারণে আপনি প্রকৃত তথ্য পাচ্ছেন না, কিন্তু ইসরায়েলের যে ক্ষতিটা হয়েছে এটা তারা কল্পনাও করেনি। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই এখানে মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, যে এই যে আরব কান্ট্রিগুলো, গালফ কান্ট্রিগুলো এবং ইসরায়েল, আপনি যেটা বললেন এখন, এরা ক্ষয়ক্ষতিকে আসলে গোপন করার চেষ্টা করতেছে কেন? অলরেডি আমরা শুনলাম যে একজন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছে বাহরাইনে সেই ধরনের ভিডিও প্রচার করার জন্য। 140 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুরো গালফ কান্ট্রিতে, শুধু এই মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে দেওয়ার জন্য। মানে এই গোপন করতে চায় কেন এরা? প্রথমত হচ্ছে যে আরব দেশগুলো মানে আপনার ঐতিহ্যগতভাবেই এই যে তথ্যের অবাধ প্রবাহের ব্যাপারে তারা খুব একটা বেশি উৎসাহ দেয় না, এটা কিন্তু 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মনে করেন যুদ্ধের কোনো অংশ যদি কেউ দেয়, তারা মনে করে হয়তোবা যে সেটার অবব্যাখ্যা করে তাদের অবস্থানটাকে আরো অসহনীয় করতে পারে, সেই জন্য সেটা করছে না। তবে এই আমি যেটা বলতে যাচ্ছিলাম তাকে, আমি সেই জায়গায় ফেরত নিয়ে যাচ্ছি আপনাকে। আমি আজকে দেখলাম ইসরায়েল থেকে এই সেটেলার ইসরায়েলি যারা, তারা দেশ ত্যাগের হিড়িক পড়ে গেছে এই ইরানি আক্রমণ। মানে ইরানের আক্রমণের ভয়ে ইসরায়েলিরা দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে তাদের ভিতরে। এক্স্যাক্টলি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এই সেটলার গুলো আপনার এই যে অধিকৃত যে সমস্ত ফিলিস্তিনি এলাকা ছিল সেখানে তারা জোর করে নতুন করে বসতি স্থাপন করত, এবং কি পরিমাণ মানে হেন অপরাধ, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, হেন অপকর্ম নাই যেটা করতো না। এখন দেখছে যে এরকম আক্রমণ হচ্ছে, সেজন্য ওরা পালায় গেছে। এবং এবার আমি একটা খবরে দেখলাম যে ইসরায়েলের মানে উত্তর পূর্ব অংশে ইরানি আক্রমণ একেবারে তছনছ করে ফেলেছে। জি, এখানে এই কারণে তারা যে ছেড়ে যাচ্ছে। জি, আমরা এখানে দেখেছি যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এবং আলী খামেনি সহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। পরবর্তীতে হামলাগুলিতে পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা, তেল শোধনাগার এই হামলা চালিয়েছে। আমরা দেখেছি যে তেহরানের ড্রেনে তেলে আগুন জ্বলতেছে, আপনারা দেখতেছেন তেহরানের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে মানে ট্রাম্প মনে করেছিল যে ভেনেজুয়েলাতে বা ইরাকে বা লিবিয়াতে যেভাবে আসলে প্রধান নেতা গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে বা মৃত্যুর সঙ্গে সঙ্গে রেজিমটা শেষ হয়ে গিয়েছে, হয়তো ইরানেও সেরকম হবে, কিন্তু ইরানে সেরকম হয়নি। এবং